গতকাল দেখিয়েছিলাম সন্দেশখালী নিয়ে রাজ্য সরকারের কৌশল বদল। বিজেপিও কি কৌশল বদল করছে? নমস্কার, আমি অয়ন। জনতার দরবারে আপনাদের স্বাগত। আমার সঙ্গে প্রতিদিনের মতো রয়েছে এই জনতা এবং তাদের সঙ্গে মুখোমুখি নেতারা। তাদের প্রশ্ন থাকবে নেতাদের উদ্দেশ্যে। আজ এখনো পর্যন্ত কারা কারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। সিপিআইএম নেতা অতনু চট্টোপাধ্যায়, তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি মুখপাত্র, কংগ্রেস মুখপাত্র অনিন্দ্য রায়চৌধুরী, আর কিছুক্ষণের মধ্যে তৃণমূল মুখপাত্র চলে আসবেন রিজু দত্ত। আমি সন্দেশখালী নিয়ে যেটা বলছিলাম, যে সন্দেশখালীতে গত কয়েকদিন ধরে এই যে ভিডিও ভাইরালের পরে গত কয়েকদিন ধরে একটা আবার সন্দেশখালী উত্তপ্ত। আবার মহিলারা বলছেন নিরাপত্তার অভাব বোধ করছেন। আসলে সন্দেশখালীতে বিজেপি কি সেইভাবে আর গুরুত্ব দিচ্ছে না পাশা বদল হওয়ার পরে? এই প্রশ্ন উঠছে, কেন বিজেপি সেইভাবে গুরুত্ব দিচ্ছে না? দেখুন, সন্দেশখালী নিয়ে একের পর এক ভিডিও ভাইরাল। অনেকেই মনে করছেন ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সন্দেশখালীর পাশা অনেকটাই বদলে গেছে। শুরুতে সন্দেশখালীকে বারবার অস্ত্র করছিল বিজেপি, বারবার সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী, কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সন্দেশখালী ইস্যুতে পাল্টা বিজেপিকে নিশানা করছে তৃণমূল। এই পাশা বদলের জেরেই কি সন্দেশখালীতে নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয়রা? অনেকেই বাড়ি ছাড়া, চলছে রাত জেগে পাহারা। নিরাপত্তা চাইছে সন্দেশখালীর বাগদিপাড়া। 10 তারিখে গঙ্গাধর কয়ালের ভিডিও ভাইরাল হয়, আর তারপর থেকেই সন্দেশখালীতে দেখা যাচ্ছে না কোনো বিজেপি নেতার। শুভেন্দু অধিকারী দাদার হিসেবে যে আমরা প্রতিবাদ করেছি, আমরা সেই দাদার কাছে চাইছি যে আমাদের নিরাপত্তা চাই। আমরা দলের বলতে যোগাযোগ করছে, কিন্তু কোনো খবর আসছে না। রেখাদির কাছে, শুভেন্দু অধিকারীর কাছে আমরা চেষ্টা করছি আমাদের কথাগুলো যাতে পৌঁছায়। শুভেন্দু অধিকারীর কাছে হাত জোড় করে মিনতি চেয়েছি যে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। কয়েক মাস আগেও সন্দেশখালী নিয়ে বিজেপি নেতাদের সুর ছিল সপ্তমে। অনেক নেতাকেই দেখা গিয়েছিল সন্দেশখালী যেতে, কিন্তু পাশা বদলের পর ছবিটা বদলে গেছে। অনেকেরই প্রশ্ন, সন্দেশখালী নিয়ে কি এখন সেভাবে ঝাঁপাতে চাইছে না পদ্ম শিবির? তাই কি সেরকম কোনো হেভিওয়েট নেতাকে এখন সন্দেশখালীতে দেখা যাচ্ছে না? বুধবার অবশ্য সন্দেশখালী যান বিজেপি নেতা প্রিয়াঙ্কা টিপড়েওয়াল। পেশায় আইনজীবী এই নেতা ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন। অ্যাজ এন অ্যাডভোকেট আমি এখানে রিপ্রেজেন্ট করছি, আর আমি কোনো কর্মীর কমপ্লেন হিসাবে যাচ্ছি না। সাধারণ মানুষের সঙ্গে যা অত্যাচার হচ্ছে তাদের পাশে আমি দাঁড়িয়ে আছি, তারা যে পার্টি করুক না কেন। বিজেপি নেত্রী হলেও সন্দেশখালীতে আইনজীবী হিসেবেই এসছেন প্রিয়াঙ্কা টেবরিওয়াল। তিনি নিজেই বলছেন সে কথা। তাহলে কি ভাইরাল ভিডিওর পরবর্তী ক্ষেত্রেই কৌশলী অবস্থান নিচ্ছে বিজেপি? বিজেপি প্রার্থী রেখাপাত্র চেষ্টা করছেন নিরাপত্তার আশ্বাস দিয়ে সন্দেশখালীর বাসিন্দাদের চাঙ্গা রাখতে। ভারতীয় জনতা পার্টি যখন এই গরিব মানুষের মাথায় হাত রেখেছে, অবশ্যই এনাদের সুরক্ষিত দেবে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বুঝতে পদ্ম শিবির এদিন সন্দেশখালীতে পাঠায় রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রকে। দল অবশ্যই পাশে আছে। শুভেন্দু দত্ত একদম ডাইরেক্ট সেই মহিলাদের, তারা সেখানে যারা সংগঠন আছে, অন্যান্য ব্যক্তিরা যারা আছে, প্রত্যেকের কাছ থেকে তিনি খবর নেন। প্রত্যেক দিন তার আপডেট থাকে। আমরা প্রত্যেকের পাশে আছি, সাথে আছি। আমরা আসছি, আমরা খবর রাখছি এবং আইনগতভাবে ব্যবস্থা নেব। নিউজ 18 বাংলা। আর জনতার দরবারে ফরম্যাট অনুযায়ী প্রথম প্রশ্ন থাকে জনতার। বিজেপির উদ্দেশ্যে প্রথম প্রশ্ন রয়েছে কার? হ্যাঁ বলুন। আমার প্রশ্ন বিজেপিকে, ভাইরাল ভিডিও নিয়ে অস্বস্তি এড়াতেই কি সন্দেশখালী নিয়ে সেভাবে অ্যাটাকে যাচ্ছেন না আপনারা? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ভাইরাল ভিডিওটা কি? যেটা বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে 2000 টাকা করে দিয়ে নাকি এই আন্দোলনটা করানো হয়েছে, তাই তো? আচ্ছা, ছোট্ট প্রশ্ন আছে, বেসিক সেন্স। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলার ব লিখলেও আমাদের কপালে তখন লিখতে পারেনি। তো সেখান থেকে বলছি, লক্ষ্মীর ভাণ্ডারে কত করে পাচ্ছে? 1000 টাকা করে। এসসি এসটি হলে কত করে পাচ্ছে? 1200 টাকা করে। তাহলে 2 মাসে 2400 টাকা। 2000 টাকা থেকে নিশ্চয়ই বেশি হয়ে যাচ্ছে। 2400 টাকা পাচ্ছে, আবার 2000 টাকা লোভে এটা করবে? আচ্ছা, আমি মেনে নিলাম এটা ভাইরাল ভিডিওটা সত্যি। তৃণমূল নেতারা ওখানে ক্যাম্প বসিয়েছিল কেন? ল্যান্ড গ্র্যাপিংয়ের কেসটা অ্যাডমিট করেছে। প্রথম রেপ কেস স্টার্ট করলো কে? পশ্চিমবঙ্গ পুলিশ। কেন অ্যাকসেপ্ট করেছিল?
সিকিউরিটির কথা আসছে আজকে। সিকিউরিটির কথা, হাইকোর্টে যে রায়টা সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল, রায় পরিষ্কার ছিল, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপর ডিরেকশন একটা, যে প্রত্যেকটা কর্নারে লাইট বসাতে হবে, প্রত্যেকটা কর্নারে সিসিটিভি বসাতে হবে। আজ পর্যন্ত বসানো হয়নি কেন? সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল শাহজাহানকে বাঁচানোর জন্য। কি কোনো গেছিল? সুপ্রিম কোর্টে গিয়ে বলে শাহজাহানের এই সিবিআই অর্ডারটারে গেছে, রাজ্য ছুটেছিল। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল যে তোমরা এই ল্যান্ড গ্র্যাবিং ইস্যু, এই শাহজাহানের মতনের লোক, তার বিরুদ্ধে কেন আসছো? সেখানে দাঁড়িয়ে রাজ্য বলছে আমার একটু টাইম চাই। আমি আবার বলছি, ওকে, রেখা পাত্র আমাদের ক্যান্ডিডেট, প্রিয়াঙ্কা দি যে মামলা করেছে, যার মামলার ফলে রায় হয়েছে, সেখানে গেছিল। ফাল্গুনি দি আমাদের মহিলা মোর্চার প্রেসিডেন্ট, সে ওখানে গেছিল। সন্দেশ খাইলি কেন? পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আমি মহিলার পাশে আমরা আছি। ওর প্রশ্ন ধরেই একটা প্রশ্ন করি, ও একই সেম প্রশ্ন, যে সেভাবে ঝাঁপাচ্ছেন না কেন এই ভিডিও আচ্ছা, ভাইরালের পরে, যেটা উনি প্রশ্ন আমাদের করলেন। মহিলা মোর্চার প্রেসিডেন্ট ওখানে যাওয়া, আমরা আজকেও হাইকোর্টে একটা মামলা মুভ করেছি, গতকালও একটা মুভ করা হয়েছে। সিসিটিভি যে বসানোর কথা, নিরাপত্তার বেসিক জিনিস ছিল, অন্ধকারাচ্ছন্ন এলাকা, লাইট লাগবে, সিসিটিভি লাগবে প্রোটেক্ট করার জন্য। সেই ব্যাপারটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য হাইকোর্টে মেনশন করা হয়েছে। প্রিয়াঙ্কা দি ওখানে গিয়ে এফিডেভিট কালেক্ট করছে। Okay. এরপর আর কোনটা? আমরা আচ্ছা। প্রত্যেকটা স্টেপে আছি। বেশ। আমি নির্যাতিতা মহিলাদের পাশে আছি। আচ্ছা, অতনু, অনেকে বলছেন যে সিপিআইএম এর একসময় প্রভাব ছিল ওই এলাকায়, যথেষ্ট প্রভাব ছিল। নিরাপদ সর্দার বহুদিন ধরে বিধায়ক ছিলেন 2016 সাল পর্যন্ত, তারপরেও নিরাপত্তার অভাব বোধ করছেন। সিপিআইএম কিছু করতে পারছে না কেন? দেখুন অয়নদা, নিরাপদ সর্দার ওখানে 2016 অবধি বিধায়ক ছিলেন এবং 2013 পরবর্তী সময় বিধানসভায় ওনার বক্তব্য, সেগুলো দেখলেই পাবেন। সন্দেশখালীর বিশেষ করে আমাদের যে মূল অভিযোগ, যে ল্যান্ড গ্র্যাবিং, যেটা কি মানে অর্থাৎ চাষের জমিতে নোনা জল লুকিয়ে ভেরি করে দেওয়া, যেটা পরবর্তীকালে ডিএম ব্যবস্থা নিচ্ছে, রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে, মানে ওটা এস্টাবলিশ যে ওটা হয়েছে। তার সাথে অ্যাট্রোসিটি টুয়ার্ডস দ্য ওমেন, যা আমাদের অভিযোগ ছিল, আমাদের বিধায়ক, তৎকালীন বিধায়ক বিধানসভাতেও বলেছেন। কিন্তু 2013-14 পরবর্তী সময় থেকে সন্দেশখালীতে গণতান্ত্রিক পরিবেশ একদমই ছিল না, যেখানে দাঁড়িয়ে অন্য কোনো রাজনৈতিক দল বা বিশেষ করে আমি বলবো তৃণমূলেরও, যারা মনে করছে তৃণমূলের এমুক কাজটা ঠিক না, এই এক্সিকিউশন পার্টটা ঠিক না, তাদেরও কোনো অস্তিত্ব ছিল না। একমাত্র নির্দিষ্টভাবে এই শিবু, শাহজাহান, উত্তমদের বাহিনী গোটা সন্দেশখালী দাবি যে অভিযোগ যে বারবার দাবি হয় রাজনৈতিক বিশ্লেষকদের, যে সংগঠনগত দিক থেকে দুর্বল হয়ে পড়েছিল একদম সিপিআইএম। 2014 সালের পর থেকে সেখানে নির্বাচন নেই, কোনো বিরোধী প্রার্থী কেউ নেই, কোনো রাজনৈতিক দলের। আপনি শুধু সিপিআইএম কেন, কংগ্রেস, বিজেপি, এমনকি আমি বললাম তো তৃণমূলের যারা বিক্ষুব্ধ অংশ, তাদেরও কারুর সেখানে কোনো গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জায়গা ছিল না, সেই যতদিন এখানে শাহজাহান, শিবু, উত্তমদের রাজত্ব চলেছে। হ্যাভিং সেড দ্যাট, এটাও আপনাকে মাথায় রাখতে হবে, 2019-এর লোকসভা নির্বাচনে নুসরাত জাহানের সমর্থনে গিয়ে বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শাহজাহানকে নিজের ভাই বলে বলেছিলেন, এখানে যা আছে শাহজাহান ভাই বুঝে নেবে। আমি কংগ্রেসের কাছে আসবো। বারবার বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে এটা আসলে বিজেপি রাজনীতি করছে সন্দেশখালী নিয়ে, লোকসভা ভোট সেই কারণেই। না, এই সন্দেশখালী ইস্যু না থাকলে বিজেপি তৃণমূল বাজারে থাকবে না। হ্যালো, শুধু সন্দেশখালী নিয়ে? হ্যাঁ, একদম এটা মনে হয়। কারণ হচ্ছে এই যে গঙ্গাধর কয়েলের ভিডিওটা, এটা ফরেন্সিক টেস্টে পাঠানো হচ্ছে না কেন? তাহলে কি সত্যি কি মিথ্যা আমরা বুঝতে পারবো। এক, আর বিজেপি কাদের কথা বলছে? বিজেপি আজকে নিরাপত্তার কথা বলছে। ব্রিজভূষণের ছেলে করণভূষণ সিংকে তারা ক্যান্ডিডেট করেছে উত্তরপ্রদেশে কাইসারগঞ্জে। দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেবান্না, যার হয়ে নরেন্দ্র মোদী প্রচার করলেন, তিনি 400 মহিলা ধর্ষণ এবং ভিডিও আছে, মহিলা নিরাপত্তার কথা বলছে তো। তাই হাতরাস, মণিপুর, উন্নাও, কুলদীপ সিং সেঙ্গার তাকে মালা দিয়ে বরণ করেছিলেন ধর্ষণের পরে বিজেপির নেতারা। উত্তরপ্রদেশে ভারতবর্ষের সব থেকে বেশি নারী নির্যাতন বেশি। বিলকিস বানুর সাজা হওয়ার পর 11 জন ধর্ষক যখন সাজা পেল, যখন কোর্ট অর্ডার দিল, তারপরে স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্ট সেই ধর্ষককারীদের নরেন্দ্র মোদী সরকার সাজা ঘোষণার পরও তাদেরকে খালাস ঘোষণা করলো। আর দেখুন, এই শুভেন্দু অধিকারীকে অমিত শাহ খুব একটা গুরুত্ব দেন না। শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভান্ডারে বলেছিলেন 3000 টাকা করে দেবেন, আর অমিত শাহ এসে কি বললেন 100 টাকা করে বাড়ান। ওকে, বুঝতে পারলাম। নারী নির্যাতন নিয়ে যখনই, বিজেপির নারী নির্যাতনের অভিযোগ নিয়ে যখনই তেড়ে ওঠে, বিজেপি রেড়ে করে ওঠে, তখনই সিপিআইএম, কংগ্রেস কিন্তু ওই অন্য রাজ্যগুলোর কথা বলে, তৃণমূলও বলে। আমি বলছি এগুলো তো তথ্য বলছে, এই রাজ্যেও আছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। ওকে, বিজেপির নেতা শুভেন্দু তৃণমূলের শাহজাহানকে পাশে বসিয়ে বড় ভাই বলেছিল। আমি উত্তরটা নেব, কারণ অমিত শাহ আজকেও আক্রমণ করেছেন এই সন্দেশখালী নিয়ে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা দিয়েছেন অমিত শাহকে সন্দেশখালী নিয়ে, বিজেপিকে। একটা ছোট্ট ব্রেক।
সন্দেশখালীর ভাষা বদলেই কি নিরাপত্তার অভাব বোধ, এই নিয়ে আমাদের আলোচনা চলছে। এর আগে বিজেপির কাছে প্রশ্ন ছিল জনতার, এবার তৃণমূলের কাছে প্রশ্ন। আমার প্রশ্ন তৃণমূলকে, সন্দেশখালীর মহিলাদের নিরাপত্তার অভাব বোধ করছেন কেন? পুলিশরা কি করছেন? দেখুন, সন্দেশখালীতে নিরাপত্তার কোনো অভাব নেই। অভাবটা তারাই বোধ করছেন যাদের মুখোশটা এখন খুলে গেছে। আর অদ্ভুতভাবে একটা জিনিস দেখুন, যে আজকে আমার সাথে এখানে আমার কলিগ মানে অন্য দলের হলেও তরুণজ্যোতি আছে, যে পেশায় আইনজীবী, এরকম ওরই আরেক বন্ধু ওদের দলের, তিনি এরকম একটা পাঠশালা খুলে বসেছিলেন, ভুয়ো রিপোর্ট দায়ের করছিলেন বসে বসে। আজকে যে মাম্পি পিয়ালি দাস, যার নামে ভুয়ো রেপ কেসের এফআইআর হয়েছে, সে যখন কোর্টে জামিন চাইতে গেছে, বসিরহাট কোর্ট তাকে 7 দিন জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দিয়েছে। তাতে কি প্রমাণ হয়? তাতে একটা জিনিস প্রমাণ হয়, যেটা গঙ্গাধর কয়াল বলেছে, যেটা ওদের 1 নম্বর মণ্ডল সভাপতি বলেছে, যখন রেখা পাত্র বলছে অনুপ দাস বিজেপি নেতা ভুয়ো মহিলাদের নিয়ে গেছে রাষ্ট্রপতির কাছে, একটা জিনিস প্রমাণিত, পুরোটা ভুয়ো, পুরোটা সাজানো। শুভেন্দু অধিকারীর মতো একটা বিরোধী দলনেতা সামান্য কিছু ভোটের জন্য 2000 টাকার বিনিময়ে মা বোনেদের মান, ইজ্জত, সম্মান বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে। That is proven. যেটা উনি বলার চেষ্টা করলেন যে বিজেপির যারা মহিলা, ওখানকার সন্দেশখালীর মহিলাদের একাংশ, তারা বলছেন বিজেপি নেতারা আসছেন না, কিন্তু তাদের কাছে নিরাপত্তা চাইছেন। তাদের কাছে নিরাপত্তা চাইছেন কেন? পুলিশ কি করছে? সবাই নিরাপদ। সে কিছুদিন আগে আপনারা টিভির পর্দায় দেখিয়েছেন, তৃণমূলের বিধায়ক দাঁড়িয়েছিল, তৃণমূলের লোকেদের বিজেপির লোকেরা মেরেছে, হ্যাঁ কি না? তারপরেই তো এফআইআর, তারপরেই এরা জেলে গেছে। তো বিজেপি মারছে, বিজেপি চক্রান্ত করছে, বিজেপি ভুয়ো রেপ কেস ফাইল করছে, বিজেপি বোম মেশিন লাগিয়ে রোবটের নাটক করাচ্ছে, আর তারপর বিজেপি নিরাপদ আসবো। তবে তার আগে বিজেপি রাজনীতি করছে, বিজেপি চক্রান্ত করছে, তৃণমূলের অভিযোগ। আর এদিকে অমিত শাহ আজকেও তেড়ে আক্রমণ করলেন তৃণমূলকে। ममता बनर्जी जी ने अपनी कार्यशैली डेवलप की है। पहले अत्याचार कराई, जब लोग परेशान हो जाते उसको उजागर करते, सार्वजनिक करते हैं, तो वो छिपाने के लिए फिर से अत्याचार करी। संदेशखाली इसका क्लासिक एग्जाम्पल है। एक महिला मुख्यमंत्री के नाक के नीचे धर्म के आधार पर ढेर सारे महिलाओं के साथ दुष्कर्म होता है और वो चुप बैठी है। हाईकोर्ट को इंटरवीन करना पड़ता है दोषियों को पकड़ने के लिए, उसके बाद भी जांच ठीक से नहीं होती है तो सीबीआई को हाईकोर्ट देती है। उनको शर्म आनी चाहिए। পাল্টা জবাব দিতে দেরি করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী নিয়ে কিভাবে বাংলার মান সম্মান ছোট করেছে আপনারা দেখেছেন সবাই। বিজেপির নেতা বলছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি, আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করিয়েছি তৃণমূল নেতাদের গ্রেপ্তার করানোর জন্য, আর বাংলাকে যাতে ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে কলুষিত করা যায়। 4টে 5টা 10টা ভোটের জন্য বাংলাকে সারা দেশের কাছে ছোট করেছে। যারা সন্দেশখালী করে মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করেছে, তারা মহিলাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারে আগামী দিন। 1টা 10টা ভোটের জন্য গোটা বাংলাকে দেশের সামনে বদনাম করেছে। দাদা, এতগুলো কথা শুনলাম, আমি জানি না, আমি অভিষেক বাবুকে অত্যন্ত সম্মান করি। এবার আমি জানি না যে ওনার পরিবারে 2000 টাকায় মহিলা সম্মান বিক্রি হয় কিনা। পশ্চিমবঙ্গের কোনো মহিলা সম্মান 2000 টাকায় বিক্রি হয় বলে আমার ধারণা নেই। সেকেন্ড, এই তৃণমূল তো প্রুভেন, এরা এই ক্যাটাগরিটা প্রুভেন। পার্ক স্ট্রিট সাজানো ঘটনা, কামদুনি সাজানো ঘটনা, হাঁসখালি লাভ অ্যাফেয়ার ছিল কিনা, প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে। রেপের ঘটনা মানে সাজানো ঘটনা, সর্দি জ্বর হয় সেরকম রেপ হয়। কে বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়, র্যাঙ্ক লায়ার। সেকেন্ড, মমতা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোর্টে দাঁড়িয়ে, হাইকোর্টে দাঁড়িয়ে বলল শাহজাহান, শিবু এবং তাদের অন্যান্যদের নামে 42টা মামলায় চার্জশিট ফাইল হয়ে গেছে। হাইকোর্ট প্রশ্ন করেছিল তাহলে অ্যারেস্ট কেন করা হয়নি? কোনো উত্তর দিতে পারেনি। এই শাহজাহান, এই ঘটনাগুলো আজকে রিজু বলছে সাজানো ঘটনা, এই ঘটনা। আচ্ছা, কুণাল ঘোষের স্টেটমেন্ট কি ছিল? ওই কুণাল ঘোষের যখন ওই অভিমান চলছিল, একটা সংবাদ মাধ্যমে বসে তিনি বললেন শাহজাহান এই সন্দেশখালী ঘটনাটাকে একটু অন্যভাবে হ্যান্ডেল করা উচিত ছিল, এরকম বলা উচিত হয়নি। পার্থ ভৌমিক ওখানে গিয়ে বলেছে ভুল হয়েছে। তৃণমূলের লোকাল ব্লক প্রেসিডেন্ট সে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আসুক, কথা বলুক, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার। রিজু বলতে চাইছে আজকে যে বিজেপি সাজিয়েছে, আমি তো বলছি পঞ্চায়েত ভোট আমাদের মনে আছে, 93% ভোট তৃণমূল পেয়েছিল। 93% ভোট তৃণমূল, অন্য কোনো পার্টির তখন অস্তিত্ব ছিল না। বিজেপি আসলো থেকে মানুষ, আর
এই বামের ওকে, ভাই ওকে, আরে আমি লাস্ট আসছি। কথা বলো, হ্যাঁ। আমাদের বামের ভাই এক্ষুনি বলছো না যে গোলানোর চেষ্টা করছিল, দাদাও গোলানোর চেষ্টা করছিল। দেখো শাহজাহান, শৌকত, এদের হচ্ছে শওকত, হ্যাঁ। এদের হচ্ছে মানে দেবকী মাতা হচ্ছে বামফ্রন্ট, যশোদা মাতা হচ্ছে তৃণমূল। ওকে, এরা আসবো। লালন পালন রিজুর করে কাছে। বড় এইটা ভয়ঙ্কর কথা তোমরা সেই বললো, যেটা শুভেন্দুকে হঠাৎ করে যেহেতু তাহলে দত্তক নিতে গেলে কেন? রাজনৈতিক দত্তকটা না নিলেই পারছে আসছি, শুভেন্দু আসছি। অধিকারীকে। যে শুভেন্দু অধিকারী নাকি তৃণমূলে 2020 অব্দি নাম্বার 2 ছিল, 2 নম্বর সেনাপতি ছিল, সেই শুভেন্দু অধিকারী তৃণমূলের ভাই, সমস্ত এতকাল কুকীর্তির ধরে ওখানে সাক্ষী যে, হচ্ছিল, তোমরা তাকে কোর্টে তোমরা কি যাওনি করে কেন ওর থেকে বলবে? দত্তকটা নিলে? তোমাদের আরে ভাই, তুমি নিরাপদ বলো না। সর্দার আরে শুভেন্দুর কত বড় ভিডিওটা আপদ, আরে এত তরুণ কিছু জ্যোতি, জানতো, শুভেন্দুর কোনো ভিডিও ব্যবস্থা তোমরা নেয়নি, আপনি চালিয়েছো। বলবেন? শুভেন্দু আমাদের তৃণমূলের কর্মী টাকা মারা নিচ্ছে, গেছে। তোমরা ওকে, দেখিয়েছো। আমাদের কর্মী মারা তোমাদের গেছে। পার্টি ওকে, অফিসে আসছি। গিয়ে আবার সেই প্লিজ ভিডিও ভাই, delete তোমাদের করেছো। এই যে জোট পাশে বসে আছে, রাজনৈতিক আমাদের মহল পার্টি আরেকটা থেকে কথা আমরা। বলছে চোর, যে শুভেন্দু যে টাকা নেয়। মাম্পি দাসের কথা বললে, মাম্পি দাসকে পুলিশ হেফাজতে চাইলো না, জেল হেফাজত হয়ে গেল। সেকেন্ড হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, তিনি হাইকোর্টে বললেন যে গঙ্গাধরের বিরুদ্ধে এখনই তদন্ত নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই লোকসভা ভোটের দিকে তাকিয়েই রাজ্য একটা কৌশল নিল। সবটাই কি রাজনীতি? এক এক করে জবাব দিই। প্রথমে আমার বামফ্রন্টের যে ভাই আছে সে শুভেন্দুর কথা তুললো, তো এটা তো পরিষ্কার যে বিজেপি দলটা এখন যেটা বাংলায় চলছে এটা তো তৃণমূলের উচ্ছিষ্টগুলো, সেটা শুভেন্দু অধিকারী, তাপস রয়, শঙ্কুদেব পান্ডা, সজল ঘোষ, সব তো আমাদের দলের উচ্ছিষ্ট। ছেড়ে দিন, ওটা ভালো কথা বলেছে। দ্বিতীয় কথা, সন্দেশখালী নিয়ে অমিত শাহ এত বড় বড় ডায়লগ দিচ্ছে। একবার অমিত শাহ যদি বুকের পাটা থাকে বলুক যে এই ভিডিওটা ভুয়ো, আমরা সিএফএল এ ফরেনসিক টেস্ট করাবো। আমরা তো নির্বাচন কমিশন রাজ্য নেতারা বলছে, এখনই যেতে পারে, যাচ্ছে না কেন? এবার বলছেন না। একটু শেষ করেন এক এক করে। এবার তারপরে যেটা তরুণ যে কথাগুলো বললো যে তৃণমূলের নাকি এই নেতা সেই নেতা এই সেই, আচ্ছা বিজেপির নেতা, বিজেপির নতুন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আরেকজন দাদুকে বিজেপি পাঠিয়েছে রাজভবনে। আগের দাদু ছিল চির অপমানিত, এখন যে নতুন দাদু এটা একটা লম্পট। ওকে, ঠিক আছে, এদের প্রজ্জ্বল রামান্না এদের এমপি, ব্রিজভূষণ শরণ সিং এদের এমপি, কোন ব্যবস্থা নিয়েছে? হাঁসখালি, তৃণমূলের ভুলে নেতারা গেলে যাই হোক, হয়। তৃণমূলের হাঁসখালি, নেতারা কামনাইরা লম্পট ভুলে গেলে ধর্ষক নয় বিজেপি নেতাদের। তৃণমূলের পরিবারের লোকজন, আমি একই আবার কথা, বলছি, আমরা এই যে মহিলাদের অন্য সম্মানহানি রাজ্যের করি না। কথা, অন্য পরিবারের নেতাদের লোকজন কথা, 2000 বিজেপি টাকায় নেতাদের বিক্রি কথা, হয় কিনা জানি না, কংগ্রেস বাংলার তুলে বিজেপির ধরেছে। ধর্ষকরা আমরা MP আসবো, সন্দেশখালীর প্রসঙ্গ তো থাকবেই, এই লোকসভা ভোট যতদিন থাকবে, যা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এবার আসবো আমরা জোট, বাম জোট ভাঙনের দায় কার? দরজা পাল্টা দরজা। ছোট্ট ব্রেকের পর। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। পরাজিত করে প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠিয়ে দেবো। ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার দেন নওশাদ। এ নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়। জল মাপতে থাকে সব পক্ষ, কিন্তু শেষমেশ দেখা যায় আইএসএফ এর প্রার্থী তালিকায় নওশাদের নামই নেই। এরপর ডায়মন্ড হারবারে প্রার্থী দেয় সিপিআইএম। জোটের সম্ভাবনা ভেস্তে যায়। যদি আইএসএফ এর পক্ষ থেকে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানো হতো, তাহলে আমরা বলেছিলাম যে আমরা প্রার্থী দেবো না। আজকে তাদের পরিচয় হবে ভোট কাটুয়া পার্টি। তো সিপিএম এর সঙ্গে তাদের কথা ছিল, কংগ্রেসের সঙ্গে তাদের কোনো আলোচনা ছিল না, আজও নেই। রাজ্যের 17টি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। এর মধ্যে মুর্শিদাবাদ, বসিরহাট, যাদবপুর, ডায়মন্ড হারবারের মতো হেভিওয়েট কেন্দ্রও রয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে বামেরা এবং আইএসএফ আলাদা লড়াই করায় যাদের ধর্মনিরপেক্ষ মানসিকতা, তাদের ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা। নিউজ 18 বাংলা। অবশ্যই সিপিআইএম এর কাছে প্রশ্ন রাখতে হবে। এই পর্বে সিপিআইএম এর কাছে প্রশ্ন রয়েছে। হ্যাঁ, আমার প্রশ্ন সিপিএমকে, জোট না হয় ভালো হয়েছে নাকি জোট হলে ভালো হতো? নমস্কার। দেখুন, জোট হওয়া না হওয়া এগুলো তো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। একটা জোট বা আসন সমঝোতা যখন হয়, মানে স্বাভাবিকভাবে কোনো একটা পার্টি বা একটা কোনো দলের ব্যাপার না, অনেকগুলো দল মিলে নিজস্ব পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আসন সমঝোতা হয়, সেখানে বিভিন্নভাবে প্রার্থী দেওয়ার ব্যাপার হয়। আমাদের পার্টির নেতা মোহাম্মদ সেলিম তিনি বললেন যে এই ভোটের আগে থেকে বিভিন্নভাবে আমাদের তরফ থেকে সম্পূর্ণ, এবং আপনি যদি দেখেন অয়নদা, যাদবপুর বলছি, ডায়মন্ড হারবারে আমরা যখন প্রথম দফায় 21টা প্রার্থী দিই, ডায়মন্ড হারবারে আমরা কোনো প্রার্থী দিইনি, কারণ নওশাদ সিদ্দিকী তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি এত গুরুত্ব দেওয়া হয়েছিল ব্রিগেডে 21-এর
আগে সেই এরকম কথা বলছে? কেউ যদি যতক্ষণ কেউ আছে কেউ যদি বলছে যে আমি লড়াইয়ে তোমার সাথী, তিনি তো গুরুত্ব পাবেন। এবং উনি যখন বলেছিলেন যে জার্মান হারবার উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, আমরা বলেছিলাম আমরা সিপিআই আমাদের সামগ্রিক সাংগঠনিক শক্তি নিয়ে ওনাকে সহায়তা করবো। কংগ্রেসের নেতৃত্ব বলেছিলেন যে আমরা ওখানে কোনো প্রার্থী দেবো না। কংগ্রেসের নেতৃত্বের কাছেই আসবো যে কংগ্রেস কি এখন তাহলে এখন ভোট কাটুয়া পার্টি, এই ফিলিং হচ্ছে, এখন এই উপলব্ধি হচ্ছে, এতদিন পরে ঢোক গিলতে হয়েছিল না। 2021 সালে যখন জোট হয়েছিল, আপনাকে মনে আছে, বামফ্রন্টের সঙ্গে আমাদের জোট হয়, আমরা কিন্তু আইএসএফ এর সাথে জোট করিনি। আইএসএফ এর সাথে জোট করেছিল কে? বামফ্রন্ট। এক। 2 নম্বর, এই আইএসএফ তৃণমূল আর বিজেপিকে জমি দান করার জন্য এবং সুবিধে করে দেওয়ার জন্য ভোটে মুর্শিদাবাদের বিধানসভা, মালদা বিধানসভা থেকে শুরু করে লোকসভাগুলোতে প্রত্যেকটাই বসিরহাটে যাতে তৃণমূল বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করে এবং তৃণমূল বিজেপিকে যাতে ভোট ট্রান্সফার করা যায় তার জন্য আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছিল। এক। 2 নম্বর হচ্ছে, দেখুন, যদি আইএসএফ এর সদিচ্ছা থাকতো তাহলে আইএসএফ কি করতো? নয় বাম নয় কংগ্রেসের হাতকে শক্ত করতো। আমরা কি দেখলাম যে আইএসএফ 10 সেকেন্ড আমার আইএসএফ ভাইরা কি দেখলাম, তারা কারুরই হাতকে শক্ত করলো না, উল্টে তৃণমূল বিজেপির হাতকে শক্ত করলো। এবং আপনার মনে আছে এই নৌসাদ সিদ্দিকী হুঙ্কার দিয়েছিল একটা সময় যে ডায়মন্ড হারবারে অভিষেককে আমরা প্রাক্তন এমপি বানাবো, কিন্তু আমরা কি দেখলাম যে প্রাক্তন এমপি উনি বানাতে পারলেন না, উল্টে বিজেপি আর তৃণমূলের কাছে টাকা খেয়ে তাদের হাতকে শক্ত করলো। তৃণমূল বিজেপির হাত থেকে টাকা খেয়ে তৃণমূলের কাছে প্রশ্ন রয়েছে। আমার প্রশ্ন তৃণমূলকে, বাম কংগ্রেস আইএসএফ জোট না হয় কার বেশি লাভ, আপনাদের নাকি বিজেপির? অবশ্যই আমাদের লাভ। ইটস আ গুড কোয়েশ্চেন, বাট অবশ্যই আমাদের লাভ। আসলে ব্যাপারটা কি দেখুন, এই নওশাদকে নিয়ে এসেছিল বামফ্রন্টটা সেলিম বাবু, এরা দুজনেই হচ্ছে ঘুঁটের এপিট আর ওপিট। কেন বললাম? নওশাদ দিনের পর দিন হাওয়া গরম করেছে দাঁড়াবে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, বেলুন ফুটো হয়ে গেছে। ঠিক একইভাবে সেলিম সাহেব দক্ষিণ কলকাতা, রায়গঞ্জ, তারপর নামে যেহেতু মোহাম্মদ আছেল, শেষে গিয়ে ঠেকলো মুর্শিদাবাদ। আগে 4 জুন দেখতে পাবেন কি অবস্থা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে এই আইএসএফ কে নিয়ে বাম আর কংগ্রেস যে খেলাটা খেলেছিল, লাস্টে তো এরা বুঝতে পারছে যে এখন নওশাদই এরা যে শূন্য ছিল এই শূন্যটাকে পার্মানেন্ট করে দেবে। আমার শুধু দেখার একটাই জিনিস, তৃণমূল আর বিজেপির হাত শক্ত করার জন্য কংগ্রেস, ওই তো বলছি তো, যারা শূন্য পার্টি, যারা জোট করেছে তারা শূন্যই থাকবে, তারা অনেক কথাই বলবে। আমার দেখার বিষয় একটাই, যে যাদবপুরে সৃজনকে প্রার্থী করেছে বামফ্রন্ট, খুব ভালো ছেলে, সে এবার সুজন চক্রবর্তী থেকে বেশি ভোট পায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা রিজু আর বলছে না। প্রধানমন্ত্রী হবে করে বলছিল না, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী, একবারও বলেনি প্রধানমন্ত্রী। না, সেলিমদা যদি সিট চেঞ্জ করে, সেলিমদা সিট চেঞ্জ করলে সেটা হচ্ছে রিজুদের কাছে একটা ভালো জিনিস। আর ওদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার যাদবপুর একবার দক্ষিণ কলকাতা করলে সেটা হচ্ছে রাজনৈতিক লড়াই। তরুণজ্যোতি তিওয়ারি। আচ্ছা, আমার না সেই 2021-এর ব্রিগেড মনে পড়ে যাচ্ছে। আব্বাস সিদ্দিকী, মানে তখন আমার ভাইদের ওই বিপ্লব স্পন্দিত বুকে ওই আব্বাসই ছিল এদের লেনিন, মানে নতুন নাম হইলো চেব্বাস। সেই চেব্বাস বাবাজি ব্যাপারটা, এই অজিতদা আজকে কথা বলছে, অজিতদাকে সরিয়ে দেওয়া হলো, অজিতদা বক্তব্য সরিয়ে দেওয়া হলো, তখন খুব একটা কিছু বলেনি, খুব একটা কিছু হয়নি। আজকে এখনই বললো জোট করেনি, আমরা জোটে ছিলাম না। পরক্ষণে লাইনটা কি ছিল? লাইনটা ছিল আইএসএফ যদি বাম কংগ্রেসের হাত শক্ত কত ভালো হতো। এই ব্যাপারটা আমি না বুঝি না, একবার করেনি, একবার করলে ভালো হতো। কাদের অসুবিধা? দেখো, আমি বলছি লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের, বলছি পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বাম, কংগ্রেস এবং আইএসএফ তিনটে হচ্ছে তেজপাতা। ওকে, কেন তেজপাতা? এটাতে যে তরকারিতে দেওয়া হয় কিন্তু খাওয়া হয় না, এটা হচ্ছে তেজপাতা। ওকে, এবার এই যাদবপুরের প্রসঙ্গ উঠে এসেছিল, সেই যাদবপুরের প্রসঙ্গেই আসবো। যাদবপুরে বিড়ম্বনায় বিজেপি, আপনাদের মনে করিয়ে দিই, দার্জিলিংয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিল বিজেপিকে। বিষ্ণুপ্রসাদ শর্মা বিধায়ক, তিনি বিড়ম্বনায় ফেলেছিলেন, কারণ তিনি নির্দল প্রার্থী হয়েছিলেন। কি হয়েছিল বা কি হয়েছে যাদবপুরে সেটা দেখাবো। তবে তার আগে যাদবপুরে আমরা এই জনতার দরবারে মাঝে মধ্যেই একজন করে প্রার্থী বিভিন্ন দলের তাদেরকে বসাই। সায়নী ঘোষ তৃণমূলের প্রার্থী, তিনি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন যাদবপুরের। সায়নী ঘোষ, সায়নী নমস্কার, কেমন চলছে? থ্যাংক ইউ সো মাচ অয়নদা। হ্যাঁ, প্রচার তো করছি, চেষ্টা করছি। আসলে প্রায় 19-20 লাখ লোক, তাদের কাছে 80 দিনে পৌঁছানোটা একটা অত্যন্ত কঠিন বিষয়। 10ই মার্চ যেদিন ক্যান্ডিডেচার অ্যানাউন্স হয় সেদিন থেকে নিয়ে এখন অবধি ইট হ্যাজ বিন আ ভেরি টাফ ড্রিল। তবে এটা তো করতেই হবে, মাটিতে থাকতে হবে, মামাটি মানুষের কাছে পৌঁছতে হবে। বলছি যে অনেকে বলেন যে বামপন্থী থেকে অনেকেই হয়ে গেছেন বামপন্থী থেকে তৃণমূল। সায়নী ঘোষ এই নবীন প্রজন্মের, তিনি তৃণমূল হয়ে গেলেন কি করে?
তাহলে তো এটাতে একটা পজিটিভ দিকও আছে, সিপিএম এর ভোটটা আমার পাওয়া উচিত যদি সায়নীর সিপিএম কোনো অ্যাফিলিয়েশন থেকে থাকে বা ইনক্লিনেশন থেকে থাকে। তবে আমার মনে হয় আমাকে বেশিরভাগ ক্ষেত্রে বামপন্থী বলা হয়, তার দুটো কারণ, যে এক হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির একটা ব্যাকগ্রাউন্ড আছে, আর দ্বিতীয় হচ্ছে অনিক দত্তর ছবির হয়ে প্রতিবাদ করেছিলাম। তবে থেকে ধরো বামপন্থী যারা প্র্যাকটিক্যালি আমার এই যে সোজাসাপটা উত্তর পছন্দ করে, তারা ধরে নিয়েছেন যে আমি সিপিএম করি। তবে একটু রিমাইন্ড ইউ যে মমতাদিকেও কিন্তু অতিবাম বলা হতো একসময়, ইনফ্যাক্ট এখনও বলা হয়, এবং মেহনতি মানুষের জন্য তো আমার মনে হয় না যে আমাদের থেকে বেশি কেউ কথা বলে। সো সেই দিক থেকে দেখতে গেলে হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি, আমি যদি সাংসদ হই তাহলে আমি প্রত্যেকেরই সাংসদ হব, সিপিএম এরও হব, বিজেপি যারা করেন তাদেরও হব, তৃণমূল যারা করে তাদের তো অবশ্যই হবে। আচ্ছা, তুমি যে বললে যে সোজাসাপটা বক্তব্য রাখো, একটা কথা বলো তো, সৃজনের কিন্তু প্রচুর মহিলা ফলোয়ার, তোমার কেমন লাগে? অয়নদা, গুড ফর হিম, ফলোয়ার থাকা উচিত। হ্যাঁ, তবে আমি যদি ফলোয়ার কোটা থেকে দেখি, আমরা ফলোয়ার বুঝি কিভাবে, সেটা একটা বড় প্রশ্ন। তুমি বলতে পারো যে সোশ্যাল মিডিয়াতে যদি দেখো, তাহলে সেখানে আমি যতদূর জানি সেখানে কিন্তু কোনো কম্প্যারিজন নেই আর কি, যদি ফ্যান ফলোয়িং তুমি বলো। এবং যদি মহিলা ফ্যান থেকেও থাকে, তাহলে আমার তো ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের শুভকামনায় মহিলা পুরুষ নির্বিশেষে, বুড়ো বাচ্চা নির্বিশেষে অনেক ভালোবাসা আমি মানুষের কাছে পাই, এবং কনসিস্টেন্টলি বিগত 3 বছর ধরে পাচ্ছি, এবং সেটা কমছে না, সেটা বাড়ছে। সৃজনকে কেমন লাগে? তার সোজাসাপটা উত্তর পেলাম না, যাই হোক। সৃজন কি খুব কঠিন চ্যালেঞ্জ? মহিলা ফ্যান আছে বলে আই ডোন্ট থিঙ্ক সো। এটা তো রাজনীতি, এবং রাজনীতির ময়দানে মহিলারা হয়তো সৃজনকে দেখে মুহূর্তের জন্য খুশি হচ্ছে, কিন্তু যেই সুযোগ সুবিধা অয়নদা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মাসের পর মাস দিচ্ছেন, তাদেরকে এম্পাওয়ার করছেন, আমি মনে করি যে তারা অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন লয়্যালটির প্রশ্ন আসবে বা উন্নয়নের নিরিখে কাউকে নির্বাচন করার প্রশ্ন আসবে, তখন মমতাদিকেই সিলেক্ট করবেন। এই যে মমতাদির প্রসঙ্গ এলো, 1984 মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবে? মানে ক্ষমা করে দাও বললে বোধহয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো মনে হয় না আর এর আগে কেউ কোনোদিন হয়েছিল, এবং এর পরে আর কোনোদিন কেউ হতে পারবে। আমি যদি 10 বার জন্ম নিই, 100 বার জন্ম নিই, তাও বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবো না বলেই আমার ধারণা। তবে এটা আমি রিয়েলাইজ করি যে এই সিটটা, যাদবপুরের সিটটা একটা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সিট, কাজে সেটার মান বাঁচাতে চাই। এবং দিদি যেরকমভাবে বাংলার জন্য লড়াই চালিয়ে গেছেন স্টার্টিং ফ্রম 1984 এবং তারও অনেক আগে থেকে, আমি চাইবো যাতে সেই ধারাটা বা সেই লেগাসিটা ধরে রাখতে পারি নিজের জায়গা থেকে। এই যে দুর্নীতি, চুরি, দিকে দিকে অভিযোগ উঠছে, এর পাল্টা কি বলছো? আমি অয়নদা তোমাকে রিকোয়েস্ট করবো যে একদিন প্লিজ আমার সাথে একটুখানি প্রচারে তুমি বেরো, এবং যেই কনস্টিটিউয়েন্সি তোমার ইচ্ছে তুমি চুজ করো, যেই ব্লক তোমার ইচ্ছে তুমি চুজ করো। আচ্ছা, তুমি যদি দেখো যে কোনো মানুষ এসে আমাকে দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলছে বা চুরির অভিযোগ নিয়ে কোনো কথা বলছে, আমি সেদিন তোমাকে আসল জবাবটা দেব। তবে আমি অ্যাট দ্য সেম টাইম তোমায় বলতে চাই যে এটার কোনো ডিফেন্স তো হয় না। তবে আমি যেটা বারবার একটা কথা বলছি যে দলগত জায়গা থেকে কিন্তু জিরো টলারেন্স পলিসি অ্যাগেনস্ট এনি কারাপশন, সেটা বাংলার মানুষ জানে যে অন্যায় মমতা ব্যানার্জি করেনি। যদি কেউ ব্যক্তিগতভাবে করে থাকেন তাহলে তাকে দল ডিজোন করেছে, এবং আগামী দিনে দল তাকে সমর্থন করবে না বা কাছে ডেকে নেবে না, এটাই আমাদেরও আশ্বাস এবং বিশ্বাস মানুষের যেটা রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এটার কোনো রিফ্লেকশন নেই। মহিলা ভোট নিয়েও কি রিফ্লেকশন? 365 ডে জব কাজ, 365 ডে যেভাবে 365 দিন আমাদের বিধায়করা, আমাদের পৌরপিতারা, আমাদের জেলা পরিষদের যারা মেম্বার থেকে শুরু করে কর্মাধ্যক্ষরা, যারা মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে কাজ করে অয়নদা, আমি মনে করি যে সেটার রিফ্লেকশন সব থেকে বেশি। এবার তুমি আমায় জিজ্ঞেস করতে পারো যে তাহলে লোকে কি বলে, ইন দ্যাট কেস আমি বলবো যে দিদি আমার জলের কানেকশনটা এখনো কেন আসেনি, দিদি আমার বাড়ির সামনে দেখুন এই জায়গাটা একটু ময়লা জমে আছে, দিদি এই লাইটটা দেখুন 3 দিন হলো কেটে গেছে, এখনো পঞ্চায়েত থেকে সারিয়ে দিয়ে যায়নি। দিস ইজ দ্য ম্যাক্সিমাম দ্যাট আই হ্যাভ রিসিভড, এবং সেটা মমতাদির এন্ডে এবং মোদিজির এন্ডে। অর্থাৎ এটা তো একটা জাতীয় নির্বাচন না, এটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে কি হবে না, বা বিজেপি সেন্টারে আসবে কি আসবে না সেটা নির্বাচন। সেখানে দাঁড়িয়ে কমপ্লেন অনেক বেশি, সেখানে মানুষ এটা এতদিনে বুঝে গেছে যে মোদিজি 100 দিনের কাজের টাকা বাংলার আটকে রেখেছে, বাংলার মানুষ বুঝেছে যে মোদিজি আবাস যোজনার টাকা আটকে রেখেছে, মোদিজি রাস্তার টাকা আটকে রেখেছে, মোদিজি মিড ডে মিলের টাকা আটকে রেখেছে। মানুষ অনেক সচেতন, এবং আমি আশা করছি অয়নদা যে সেটার উত্তর তারা ভোট বাক্সে
1 তারিখে এবং রেজাল্টের দিন 4 তারিখে অবশ্যই দেবে। তুমি একজন মহিলা প্রার্থী, বিজেপি উঠে পড়ে লেগেছে সন্দেশখালী নিয়ে, মহিলা ভোট ফ্যাক্টর হবে? সন্দেশখালী ইজ এক্সপোজড, বিজেপি ইজ এক্সপোজড। সন্দেশখালী নিয়ে বিজেপি যে ষড়যন্ত্রটা, গ্রেটার কনস্পিরেসি যেটা করতে চেয়েছিল, সেটা বিজেপি করে উঠতে পারেনি। এর আগে আমরা তাদের বিধায়িকার ভয়েস নোট শুনেছি, ফোন কল শুনেছি, যেখানে তিনি বলছেন যে সন্দেশখালীকে সিঙ্গুর এবং নন্দীগ্রামের রূপ বা আকার দিতে হবে। তখন যখন আমরা বলেছিলাম যে এর পেছনে কোনো বৃহত্তর কনস্পিরেসি আছে, তখন বিরোধীরা বলেছিল যে তৃণমূল নিজের পিঠ বাঁচানোর জন্য করছে। কিন্তু যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি যে রাজনৈতিকভাবে লড়তে না পেরে বিজেপি, এবং তাদের যথেষ্ট লজ্জা হওয়া উচিত অয়নদা, ইন দ্য পারসুট অফ ইনসাল্টিং মমতা ব্যানার্জি, এবং তাকে ছোট করতে গিয়ে ওটা পশ্চিমবঙ্গকে বিজেপি একটা দেশের কাছে ছোট করে দিল। মিথ্যে এফআইআর, লোকজনকে, মহিলাদেরকে সাদা কাগজের মধ্যে সই করিয়ে নেওয়া, 2000 টাকা দিয়ে তাদের ব্রেন ওয়াশ করা, গাদা গাদা মোবাইল সাপ্লাই করা। আমি বলছি না, প্রচুর তর্ক বিতর্ক হচ্ছে একদম। কাজে বাংলার মানুষ বুঝে গেছে যে বিজেপির সত্যি আর কিছু করার নেই, তাদের কোনো ইস্যু নেই, কিন্তু তাদের এজেন্ডা আছে কিভাবে মমতা দিকে এবং বাংলাকে কলুষিত করা যায়। আচ্ছা, তোমার পুরনো ঘা একটু তুলে ধরি। তুমি তো হারার অভিজ্ঞতা আছে, লোকসভা কি কঠিন আরো বেশি? আমি 53 দিন 2021-এ প্রচার করেছিলাম, এবং তখন আমাকে প্রচারে দৌড়তেও দেখা গেছিল। এলাকাটা ছোট, ওটা একটা বিধানসভা ছিল, এবার 7টা বিধানসভা। আবার বলছি, সেই জন্যই হয়তো সব মানুষের কাছে একসাথে পৌঁছতে পারছি না। আসানসোলে প্রায় 85-87% মানুষের কাছে পৌঁছতে পেরেছিলাম। তোমাদের মাধ্যমে সবাইকে আবেদন করব যে আগামী দিনে যদি সাংসদ হিসেবে নির্বাচিত করেন, যদি এলাকাতে একবার দেখে থাকেন বা না দেখে থাকেন নির্বাচনের আগে, এইটুকু আশ্বাস দিতে পারি যে নির্বাচনের পরে বহুবার দেখবেন। তুমি বললে যে মোদি প্রধানমন্ত্রী হবেন কিনা তার জন্য এই নির্বাচন। তোমাকে কেন ভোট দেবেন মানুষ? তৃণমূলকে কেন ভোট দেবে? এটা তো লোকসভা ভোট। দেখো, মানুষ, আমি যতদূর কথা বলে বুঝতে পেরেছি, মানুষ মমতার দিকে চেনে এবং তার উপর তাদের আস্থা। আমরা যখন কাউকে বোঝাতে যাই যে 100 দিনের কাজের টাকা মোদি সরকার আটকে রেখেছে, তারা বলে আমরা সব মোদি টোদি চিনি না, আচ্ছা, আমরা মমতাকে জানি, মমতা আমাদের বাড়ি করে দেবে। আমরা যখন কাউকে বোঝাতে যাই যে দেখো 100 দিনের আবাস যোজনার টাকা নরেন্দ্র মোদি দিচ্ছে না, তখন বলে যে আমাকে বাড়ি মমতা দেবে, মমতা তো আমার মেয়ে। তো এই যে দিদির প্রতি ওভারঅল মানুষের একটা আস্থা। আমার নিজের বাড়ির রাধুনি, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কাউন্সিলর কে তৃণমূলের, উনি বলেছিলেন মমতা ব্যানার্জি। কাজে আমি জানি না তোমাকে আমি এক্সপ্লেন করতে পারছি কিনা। বাংলার মানুষের জন্য মমতা দি একটা হিউজ ফিগার, একটা বিশাল বড় ফ্যাক্টর। এবং লক্ষ্মীর ভান্ডার, এই যে প্রকল্পটা, যেটা কয়েকদিন আগে সিপিএম এর প্রার্থী যাদবপুরের, উনি বলেছেন যে উনি নাকি 2000 টাকা দেবেন, এবং শুভেন্দু বলেছেন যে 3000 টাকা দেবেন। তো যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বিরুদ্ধে কুৎসা করছিলেন যে উনি ডোল পলিটিক্স করছেন এবং মহিলাদের ভোট কেনার চেষ্টা করছেন, তারা অন্তিমকালে এসে মমতাদির কাছে নতি স্বীকার করেছেন, এবং এটা উনি প্রমাণ করে দিয়েছেন তারা যে হোয়াট দিদি থিঙ্কস টুডে, রেস্ট অফ দেম থিঙ্ক টুমরো। তা আমি মনে করি যে এই এম্পাওয়ারমেন্টটা একটা বিশাল জায়গা, যেখানে মহিলারা মমতার দিকে দুহাত ভরে আবার তুমি মহিলা প্রসঙ্গটা রয়েছে, বার্ধক্য ভাতা রয়েছে, এবং তার সঙ্গে 24/7 নয়নদা পরিষেবা রয়েছে, যেটা তৃণমূল কংগ্রেস প্রশাসনিক এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রশাসনিক স্তরে এবং তৃণমূল কংগ্রেস সাংগঠনিক স্তরে ডেলিভার করে। ওকে, এবার নারী নির্যাতন নিয়ে বিজেপি তো প্রচুর প্রচার করছে। তুমি লোকসভায় গিয়ে প্রচারটাকে রুখবে কিভাবে যদি যাও? সেটা তো সায়নী ঘোষ যখন লোকসভায় যাবে অয়নদা, তখন লোকে দেখতে পাবে। এবং আমি অত্যন্ত ভোকাল, আমি 3 বছর ধরে সব জায়গাতেই ভোকাল হয়েছি। সেটা আমাকে ইডি ডেকে পাঠানোর পরেও আমি ভোকাল ছিলাম, আমাকে ত্রিপুরাতে অ্যারেস্ট করার পরেও আমি ভোকাল ছিলাম। কাজে আমার কণ্ঠস্বর তো চেপে দেওয়া যাবে না। এবং তুমি যদি বলো যে বিজেপি বলছে মহিলা সুরক্ষার কথা, আমি তাদেরকে বলবো যে পেহলে আপনি গিরবান মে ঝাঁকে দেখিয়ে, সাধারণ মানুষ আমাদেরকে যা বলবেন, বাংলার মামাটি মানুষ আমাদেরকে যা বলবেন, আমরা করজোড়ে মাথা নত করে সেটা অ্যাকসেপ্ট করব। কিন্তু আপনারা যারা উন্নাওয়ের জন্য রেসপন্সিবল, যাদের শাসনকালে হাতরাসের মতো জঘন্য ঘটনা ঘটেছে, যাদের সময়কালে মণিপুরের জলজ্যান্ত উদাহরণ মহিলাদেরকে নগ্ন করে প্যারেড করানো হয়েছে, এরা তো সব ডাবল ইঞ্জিন সরকারে হয়েছে। দিনরাত হরিয়ানাতে যেখানে রেপ হয়, উত্তরপ্রদেশে 9 জন করে মহিলা গড়ে নিখোঁজ হয়, পরের দিন সকালবেলা ড্রেনের ধারে তাদেরকে পাওয়া যায়।
কাজে আমার মনে ইটস এ বিট রিচ কামিং ফ্রম দ্য বিজেপি। তো আমি তাদেরকে বলবো যে আপনারা নিজেদের কাজ করুন। পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য অত্যন্ত সুরক্ষিত, সেটা বাংলার মহিলারা বলে, এবং আপনাদের ডেটা বলে যে কলকাতা ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট সিটিজ ইন এন্টায়ার ইন্ডিয়া। সায়নী ঘোষকে আমার একটা লাইট প্রশ্ন সবশেষে, লাইট অ্যাকশন ক্যামেরা কবে হবে? লাইট ক্যামেরা অ্যাকশন। সেটা আমি অয়নদা, আমি বলেছি যে আই এম অ্যান অ্যাক্টর। আমার প্রথম ভালোবাসা বা প্রথম প্রেম হচ্ছে অভিনয়, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার শেষ বা আমার অন্তিম ভালোবাসা হচ্ছে পলিটিক্স। দুটোর মধ্যে ব্যালেন্স করে কাজ করতে চাই। এই মুহূর্তে তো কিছুই ভাবছি না, কারণ সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। ওয়ান্স দ্যাট ইজ ডান, আবার যদি ভালো কোনো চরিত্র পাই, মানুষ যদি দেখতে চায়, পরিচালকরা যদি সঠিক মনে করেন, তাহলে খুব শিগগিরই কাজে ফিরবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তরুণ জ্যোতি, এত সায়নী অভিযোগ করলেন। হ্যাঁ, শুনলাম যে প্রশ্নগুলো ছিল খুব সুকৌশলভাবে এড়িয়ে যাওয়া হলো বেশ কিছু। আমার প্রশ্ন ওনাকে সুযোগ পেতে আমি করতাম যে মেঘনা অ্যাপার্টমেন্ট বলে একটা বিল্ডিং আছে, যেখানে থাকেন, সে মেঘনা অ্যাপার্টমেন্টে কটা রেজিস্টার্ড ফ্ল্যাট ওনার আছে আর কটা আনরেজিস্টার্ড আছে? যেগুলো আনরেজিস্টার্ড আছে বছরের পর বছর, সেগুলো রেজিস্ট্রেশন কেন করা হয়নি? সে ফার্স্ট প্রশ্নটা করতাম। সেকেন্ড প্রশ্ন করতাম, কুন্তল শান্তনু এরা কারা? তার কমিটিতে ছিল। কুন্তল শান্তনু ত্রিপুরা ইলেকশনে কুন্তল শান্তনুর রোল কি ছিল? এদের ত্রিপুরা যাওয়ার টাকাটা কে দিয়েছিল? সেকেন্ড প্রশ্ন করতাম। অনির্বাণ গাঙ্গুলি এগুলো প্রশ্ন। থার্ড, আমি আসছি থার্ড ওটা প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন করতাম। উনি এতগুলো কথা বলছেন, মহিলাদের নিয়ে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। উনার কয়েকদিন আগে এই তৃণমূল জয়েন করার আগে সেই বিখ্যাত ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টবি নিয়েছিল, ওটা মনে করাতাম। আর লাস্ট একটা জিনিস ওনাকে মনে করাতাম, এতগুলো উনি কথা বলছেন, এতগুলো এ করছেন, এবার কি শিবের কাছে পুজো দিয়ে গেছেন? ওকে, আমরা কেন প্রার্থীদেরকে একা বসাই? প্রার্থীদের কাছে কোনো প্রশ্ন রাখতে চাই না। হ্যাঁ, রিজু। আমার কথা হচ্ছে যে তরুণ জ্যোতি এত প্রশ্ন করছে, কিন্তু ইডি সায়নীকে ডাকার পর তো আর প্রশ্ন করছে না। মানে ইডি জানে না, বিজেপির মুখপাত্ররা নিউজ 18 বাংলায় সব জানে। তার মানে হয় নিউজ 18 বাংলায় বিজেপির মুখপাত্ররা কিছু জানে না, বা ইডি অপদার্থ। কোনটা সেটা মানুষ জানতে হবে। জীবন কৃষ্ণ শাহ জামিন পেয়েছেন, তাও হাইকোর্টে। যে হাইকোর্টে এরা তাবু খাটিয়ে বসে থাকে, সুপ্রিম কোর্টে। আর হাইকোর্টে তো এরা তাবু খাটিয়ে বসে। আসল ব্যাপারটা কোথায় আমি বলছি, এই যে যাদবপুরে সায়নীকে নিয়ে আপনারা যাই বলুক না কেন বিরোধীরা, সায়নী যাদবপুর জিতছে, জিতে গেছে। সেকেন্ড পজিশনে সৃজন আসবে, বিজেপি কোনো পজিশনই নেই। আমি শেষ করে নিচ্ছি। না, এইসব রকের কথা বলে ভোট করানো যায় না। রকের কথা বলে ভোট করানো যায় না। মানুষ ভূঁইয়া কি বলছে? জিতছে বলছেন, অন্য কিছু বলছে। আশা করা যায় নরেন্দ্র মোদির বুকের পাটা থেকে আরেকবার দিদি করুক না, যদি বুকের পাটা থাকে। আমাদের যাদবপুরে যে বিড়ম্বনা বিজেপি বলে দিচ্ছি। ফার্স্ট সায়নী, সেকেন্ড সৃজন, বিজেপি 3 কেন নোটার নিচে হবে। ওকে, যাদবপুর নিয়ে বিড়ম্বনার কথা বলছিলাম। দেখুন তো যাদবপুরে বিজেপির বিড়ম্বনা আবার কি হলো। যাদবপুর লোকসভা কেন্দ্র একসময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। 2009 সাল থেকে যাদবপুর তৃণমূলের, এবার সেই যাদবপুরে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। যাদবপুরে তাদের প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। 1 জুন শেষ দফায় ভোট যাদবপুরে। এখন জোর কদমে চলছে প্রচার। এরই মধ্যে যাদবপুরে বিজেপির বিড়ম্বনা। যাদবপুরে এবার বিজেপি বনাম বিজেপি। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি অবনী মণ্ডল, তিনি এবার নির্দল প্রার্থী হিসেবে যাদবপুরে ভোটে দাঁড়িয়ে পড়েছেন। আমার এখনো লড়াইয়ের কোনো মানসিকতাই নেই, আর আমি লড়াইতে নামিও নি এখন। আমি শুধুমাত্র নমিনেশন করি। কোথাও নিজের থেকে এটা নিয়ে আমার অন্য কোনো মতামত নেই। না, পরিকল্পনা থেকে আমি জমা চাইনি, ইমোশনালি বলতে পারেন। এছাড়া অন্য কিছু নেই, এখানে অন্য রাজনৈতিক কোনো বিষয় নেই। আমাকে প্রার্থী করা হয়নি বলে আমি দাঁড়াবো, সেরকম কোনো ব্যাপার। অবনী মণ্ডলের বাড়ি ভাঙড় 2 ব্লকের রঘুনাথপুরে। একসময় ছিলেন সিপিআইএম নেতা। সিপিআইএম এর টিকিটে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতিও হয়েছিলেন। পরে সিপিআইএম ছেড়ে যোগ দেন বিজেপিতে। সামলান সংগঠনের একাধিক দায়িত্ব। 2016 সালের ভাঙড় বিধানসভা আসনের বিজেপির টিকিটে ভোটে লড়েন অবনী মণ্ডল। এবার সেই অবনী মণ্ডলই নির্দল প্রার্থী হয়ে যাদবপুরের ভোট ময়দানে, যা বিজেপির কাছে বিড়ম্বনার বলেই অনেকের মত। পার্টি ব্যবস্থা নেবে, দাঁড়াতেই পারে যে কেউ, কিচ্ছু হবে না। যাকে আমি চিনি না তাকে পাবলিক কি ভোট দেবে।
এত সহজ নাকি যে কেউ দাঁড়াবে আর ভোটে পরিবারের ভোট পাওয়া মুশকিল হয়ে যায় এইসব লোকের। একটা মর্যাদাপূর্ণ সিট, যাদবপুর লোকসভা সিটের একটা আলাদা প্রেস্টিজ আছে, মানুষের আবেগ আছে। এগুলো করে কোনো লাভ হবে না। মানুষ যাকে চাইবে, যাকে ভালোবাসবে, যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। যাদবপুরের বিজেপি প্রার্থী নিয়ে মুখ খুলতে চাননি। এর আগে বাঁকুড়াতেও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়ান বিজেপির নেতা। বিজেপির হেভিওয়েট প্রার্থী সুভাষ সরকারের বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বাঁকুড়ারই বিজেপি নেতা জীবন চক্রবর্তী। বিজেপি বনাম বিজেপি দেখা গিয়েছে দার্জিলিংয়েও। সেখানে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটে লড়েছেন বিজেপির বিধায়ক, কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার যাদবপুরেও বিজেপির বিড়ম্বনা, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি নেতা। নিউজ 18 বাংলা। অবশ্যই জনতার দরবারে এই নিয়েও জনতার প্রশ্ন রয়েছে, বিজেপির দিকে প্রশ্ন। তরুণ জ্যোতি তিওয়ারি। আমার প্রশ্ন বিজেপিকে, প্রথমে দার্জিলিং, তারপর বাঁকুড়া আর এখন যাদবপুর, প্রার্থী নিয়ে আপনাদেরই কেন এত অস্বস্তিতে খুব সংক্ষেপে যাব, কারণ সময় খুব কম, সবার বক্তব্য। ফার্স্ট হচ্ছে আপনাদেরই অস্বস্তিতে পড়তে হচ্ছে। 2+2 4 পাটিগণিতে সরল নিয়মে হয়, রাজনীতিতে 2+2 4 না 22ও হয়। কেন হচ্ছে, কি হচ্ছে, উত্তরটা এখন দেবো না, থাক না কিছু, যাই হোক 4 জুন 22 হবে, কিছু উত্তর থাক না। আচ্ছা রিজু। তরুণ বলছে 2+2 অনেক কিছু হয়, দেশের প্রধানমন্ত্রী তরুণের সবচেয়ে বড় নেতা বলছে এটা বায়োলজি, কেমিস্ট্রি, রাজনীতিতে সবকিছু মিলে যায়। আসলে ব্যাপারটা কি বলুন তো, শিক্ষার এই দেশে খুব প্রয়োজন, তাই একটু শিক্ষিত নেতা দরকার এই দেশে। আর সেখান সেই পরিবর্তনটা শুরু করতে হবে প্রধানমন্ত্রী থেকে, প্রধানমন্ত্রী থেকে শুরু করতে হবে। এই চাটা বিক্রি করে সরকার চাই না। কনফিডেন্ট যে তোমরা মানে সৃজন যাদবপুরে সেকেন্ড হবে। এখন তৃণমূল কি ব্যাপারে কনফিডেন্ট যাই না, আমরা বলছি সৃজন যাদবপুরে প্রথম স্থানে থাকবে। আচ্ছা, একদম নির্দিষ্টভাবে। রানীর ঘোষের বক্তব্য শুনছিলাম, এই যে বলছিলেন না লক্ষ্মী ভান্ডার নিয়ে, কংগ্রেস তো ইস্তাহারে বলেছে 1 লক্ষ টাকা করে বছরে দেবো, মানে মাসে 8,000 টাকা করে মহিলাদের জন্য দেবো। 1 2 নম্বর, সায়নী ঘোষ কি করে লোকসভায় জেতার পর এখানে থাকবে না তিহার জেলে থাকবেন আমি জানি না, অলরেডি পাঠিয়ে দিয়েছে। এবং রিজুর গায়ে লাগছে আমি জানি, এবং 131 ধারায় মামলা করেনি সুপ্রিম কোর্টে, ফাইন্যান্স কমিটির একটা চিঠি দেয়নি এবং তার সাথে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ফাইন্যান্স কমিটি একটা চিঠি দেয়নি। আমাদের সময় শেষ। যাদবপুরে কি হবে সে তো 4 জুনই দেখা যাবে, কিন্তু এই রাজ্যে রাজনৈতিক বিতর্ক সন্দেশখালী হোক আর যাই হোক না কেন, সব নিয়েই থাকবে ভোটের বাজারে, থাকবে জনতার দরবার। এই জনতার দরবার আজকের মতো এ পর্যন্তই। নেতা এবং জনতা উভয়কেই জানাই ধন্যবাদ। শেষ করছি, আবার কাল জনতার দরবার।